তার হুট করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গোত্র হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম, আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আগে আমার এসআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাপায়া পড়ছে তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুমুকুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কব্জা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যেটাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা, কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই। পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয়। এই লাশটা কে দেশে আনবে? এটি লজ্জার। আমি তাকে বীর বলবো, কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না, এটা হতে পারে না। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ, আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক, সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক, কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায়। তারেক রহমানের সাজানো স্ক্রিপ্টে আগুন, জামায়াতের ইশতেহারে কুপকাত বিএনপি। রাজনীতির মাঠ আজ এক বড় ধরনের ভূকম্পন প্রত্যক্ষ করল। লন্ডনী প্রেসক্রিপশনে বসে তারেক রহমান যে নারী বিরোধী ও আফগানিস্তান তত্ত্বের জুজু দেখিয়ে জামায়াতে ইসলামীকে কোণঠাসা করতে চেয়েছিলেন, আজ 4 ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে ডক্টর শফিকুর রহমান সেই সাজানো নাটকের জবনিকা টেনে দিলেন। বিএনপির রাজনীতির কফিনে আজ যেন শেষ পেরেকটি ঠুকে দিল জামায়াতের এক মাস্টার প্ল্যান ইশতেহার। কি ছিল সেই ইশতেহারে, আর কেনই বা তারেক রহমানের 3টি বড় ধরনের মূর্খতা আজ সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের খোরাক হচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল আলোচনা, জামায়াতের ইশতেহার। আজ সন্ধে 6:30, লোকেশন বনানীর অভিজাত হোটেল শেরাটন। কোনো অখ্যাত মাঠ বা দলীয় কার্যালয় নয়, আন্তর্জাতিক কূটনীতিকদের সামনে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী ঘোষণা করল তাদের নির্বাচনী ইশতেহার। আমেরিকা, ইউরোপ, চীন, বিশ্ব শক্তির প্রতিনিধিদের উপস্থিতিতে ডক্টর শফিকুর রহমান যে ভিশন তুলে ধরলেন তাকে কোনো সাধারণ ইশতেহার বলা চলে না। এটি 200 জন দেশি বিদেশি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, আইটি এক্সপার্ট ও ডিফেন্স অ্যানালিস্টদের দীর্ঘ গবেষণার ফসল। নারী বিরোধী প্রোপাগান্ডার জবাব। তারেক সাহেব সারা দিন সভা সেমিনারে শিখিয়ে আসছিলেন জামায়াত ক্ষমতায় আসলে নারীদের বোরকা পরিয়ে ঘরে বন্দি করে রাখবে, কিন্তু আজকের ইশতেহারের মাত্র একটি পয়েন্ট তারেক রহমানের সেই ডাস্টবিনের তত্ত্বকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জামায়াত ঘোষণা করেছে ক্ষমতায় আসলে নারীদের এইচএসসি পর্যন্ত পড়াশোনা হবে সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক। তারেক সাহেব, আপনি বলেছিলেন তারা পড়াশোনা বন্ধ করবে, আর তারা বলছে রাষ্ট্র পড়াশোনার খরচ বহন করবে। এর নামে কি ঘরে বন্দি করা? জামায়াত আজ প্রমাণ করল নারীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও কল্যাণকর রাজনৈতিক শক্তি তারা। বিএনপি বনাম জামায়াত প্রস্তুতির তফাৎ। বিএনপি যখন দলীয় কার্যালয়ে বসে কাট কপি পেস্ট ইশতেহার বানায়, জামায়াত তখন 26টি অগ্রাধিকার ভিত্তিক মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার, এই শিরোনামে মিশে আছে ইনক্লুসিভ পলিটিক্সের বার্তা। জামায়াত স্পষ্ট করেছে তারা শুধু মুসলমানদের নয়, বরং 17 কোটি মানুষের দল হতে চায়। যারা আমিরে জামায়াতের এক্স টুইটার হ্যান্ডেল হ্যাক করে নোংরামি করতে চেয়েছিল, আজকের এই ইশতেহার তাদের গালে যেন এক চড়। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশীদারিত্বের যে গ্যারান্টি জামায়াত দিয়েছে তা গত 50 বছরে কোনো দল দিতে পারেনি। তারেক রহমানের অজ্ঞতা ও ব্লান্ডার।
এবার আসা যাক লন্ডনে বসে স্বপ্ন দেখা নেতা তারেক রহমানের তথাকথিত ভিশন নিয়ে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার খোয়াব দেখছেন, তিনি নিজের দেশ সম্পর্কে কতটা জানেন? তার সাম্প্রতিক 3টি বক্তব্য প্রমাণ করে তিনি হয়তো ভিন্ন গ্রহের কোনো ম্যাপ নিয়ে রাজনীতি করছেন। 1. কুমিল্লা ইপিজেড। তারেক রহমান ঘোষণা করেছেন তিনি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন। লিডার, কুমিল্লায় 2000 সাল থেকেই ইপিজেড সচল আছে। যেখানে হাজারো মানুষ কাজ করছে, সেখান থেকে পণ্য রপ্তানি হচ্ছে। যা আছে তা নতুন করে করার ঘোষণা দেওয়া কি বোকামি নয়? 2. যশোরের চিনিকল। তিনি বলেছেন যশোরের বন্ধ চিনিকল চালু করবেন। হাস্যকর বিষয় হলো যশোরের ইতিহাসে কোনোদিন কোনো চিনিকলই ছিল না। অস্তিত্বহীন কারখানা তিনি চালু করবেন কিভাবে? আলাদিনের চেরাগ দিয়ে? 3. ফরিদপুরের সয়াবিন। ফরিদপুরের চরে নাকি সয়াবিন হয়, অথচ ওখানকার কৃষকরাও জানে তারা সেখানে পেঁয়াজ, বাদাম আর ভুট্টা চাষ করে। দেশের মাটি আর ফসল সম্পর্কে যার ন্যূনতম ধারণা নেই, তিনি কৃষকের ভাগ্য বদলাবেন কিভাবে? মাহমুদুর রহমানের সতর্কবার্তা। তারেক রহমানের এই অজ্ঞতা দেখে অভিজ্ঞ কলামিস্ট মাহমুদুর রহমান ঠিকই বলেছিলেন, তারেক রহমান বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না। আগে 5 বছর দেশে এসে দেশটাকে জানুন, তারপর ক্ষমতা নিয়ে ভাবুন। প্রিয় দর্শক, পার্থক্যটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে 200 বিশেষজ্ঞের নিখুঁত গবেষণায় তৈরি জামায়াতের ভবিষ্যৎ রূপরেখা, আর অন্যদিকে লন্ডনে বসে ভুল তথ্যে ভরা বিএনপির বানোয়াট চিত্রানোট। জামায়াত যখন মাটির কাছাকাছি থেকে উন্নয়নের রোডম্যাপ দিচ্ছে, বিএনপি তখন ভুল ম্যাপ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। প্রকৃতি বলছে 2026 সাল হয়তো ডক্টর শফিকুর রহমানের মতো একজন দূরদর্শী এবং মাটির মানুষের নেতৃত্বের সময়। তারেক ভাইয়া, আপনি বরং মাহমুদুর রহমানের পরামর্শটা নিন, শিখুন, জানুন। আপনার জন্য সুযোগ হয়তো ভবিষ্যতে আসতে পারে, কিন্তু এই মুহূর্তের জনরাই বলছে মাঠ এখন জামায়াতের। আপনার কি মনে হয় এই ইশতেহার কি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর সাহসী সংবাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। শূন্য ভীষণ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। 15. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। 16. শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17. প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18. সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19. আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20. সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21. দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22. যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা। 23. নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24. ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। 25. সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 26. সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। বিষয়ভিত্তিক স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে 8টি প্রধান ভাগে বিভক্ত করেছি। প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা, জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে। এই 8টি ভাগ হলো: 1. জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ। 2. আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়। 3. টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি। 4. স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন। 5. মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবন মানের উন্নয়ন। 6. সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন। 7. যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ। 8. সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র।
এই 8টি ভাগের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছে ইশতেহারের কিছু মূল ও অগ্রাধিকারমূলক বিষয়, যা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। যার শুরুতেই থাকবে সুশাসন ও জননিরাপত্তা এবং তা নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে। সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে। 64 জেলা শহর এবং প্রায় 500 উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।